স্বাগতম জানাচ্ছি আপনাদেরকে শত বছর পুরানো কলকাতার সেই বিখ্যাত হাওড়া ব্রিজ থেকে। আচ্ছা, আপনাদেরকে এখন বলি আপনারা কিভাবে খুব সহজে ঢাকা থেকে বেনাপোল আসবেন। আপনারা মালিবাগ থেকে সোহাগের বাস কাউন্টারে নন এসিতে আপনারা বেনাপোলের একটা টিকিট কাটবেন, 750 টাকা নিবে। সো এটা দিয়ে আপনারা বেনাপোল চলে আসবেন। আর এটা হচ্ছে আমার পিছনে ইমিগ্রেশন। তো আমি একটা সোহাগের নন এসি বাস দিয়ে আসছি, যেটার আসার কথা ছিল সকাল 6টার পরে, বাট এটা আনফর্চুনেটলি চলে আসছে 3টা 40-এ। তো এখন বর্ডারে দাঁড়ায় আছি সব কিছু ক্লিয়ার করে, বাট এখনও বর্ডার খুলে নাই। বর্ডার খুলবে সকাল 6টায়, দেন আমরা ইমিগ্রেন্ট ক্রস করবো। এখনও বন্ধ আছে, এখন 4টা বাজতেছে রাত, আর এখানে দাঁড়ায় আছি, বর্ডার এখনও খুলে নাই। আপনারা যারা বেনাপোল হয়ে কলকাতায় আসবেন, সো আপনারা একটু সাবধানে থাকবেন। এখানে প্রচুর পরিমাণ স্ক্যামের শিকার হয়। যেমন আমি বাংলাদেশের সাইডটার বিষয়টা বুঝাই। সো এইখানে মূলত হচ্ছে যখন আপনার এনওসি বা ডলার ইনভেস্টমেন্ট থাকবে না, সো এইটার জন্য আপনার থেকে এক্সট্রা 500, 1000, 2000 টাকা চার্জ করবে। যার থেকে যত টাকা পারে অত টাকা আপনারা এগুলো নিয়ে আসবেন, বিশেষ করে ডলার ইনভেস্টমেন্ট প্লাস হচ্ছে এনওসি। তো এটা হচ্ছে একটা স্ক্যামের শিকার। এটা হচ্ছে বাংলাদেশ ইমিগ্রেশনে করে, আর ইন্ডিয়ান ইমিগ্রেশনে এগুলো কিছুই করে না। তারপর ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করার পরে যখন আপনারা টাকা মাঙ্গাইতে আসবেন, তখন আপনাদেরকে বলবে 75 টাকা বা 74 টাকা রেট দিবে। এটা বইলা নেওয়ার পরে হচ্ছে আপনাদের থেকে 9% বা 10% একটা ব্যাট কেটে নেবে। সো এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফেক ধান্দা। সো এইগুলো আপনার যাচাই বাছাই করে সব কিছু সমাধান করবেন। তখন টাকা বাঙানোর পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে রিল্যাক্স। এখন যাইতে হবে আমাদেরকে বনগাঁ রেল স্টেশন। তারপর ওইখান থেকে একটা ট্রেন ধরে যাব আপনাকে তুলিনি, কলকাতায় যেতে হবে। তারপর হচ্ছে এখান থেকে একটা সিম নিতে হবে। ফার্স্ট অফ অল আগে একটা সিম নিয়ে নিই, তারপরে দেখি কি করা। এয়ারটেল সিম কত করে সিম? সিম কার্ডের দাম 100 টাকা। রিচার্জ এটার প্যাকেজ কি? 28 দিন ডেলি 1.5 GB করে এমবি ফ্রি আর কল ফ্রি। আচ্ছা, ডেলি 1.5 GB না, আমি চাচ্ছি আনলিমিটেড। আনলিমিটেড 5Gটা যদি আমার 5G ফোন আনলিমিটেডই হবে। আমারটা 5G ফোন। হ্যাঁ, আমাদের 5G সিম আনলিমিটেড ডেটাই হবে। সো এখন বর্ডার ক্রস করার পরে একটা সিম নিলাম এয়ারটেল। দেন এখন এরকম অটোতে করে বনগাঁ স্টেশনে যেতে হবে, রেলওয়ে স্টেশন। সো এখান থেকে আবার ট্রেনে করে কলকাতা। এই কোনটা যাবে? এটা কোনটা যাবে? একজন এটা তো এইটাতে করে এখন এটা না, আমি কুমিল্লা থেকে আসছি। আপনারা? ময়মনসিংহ। কতদিনের জন্য যাবেন আপনারা? ট্রিটমেন্টের ব্যাপারটা লাগে।
চেন্নাই চেন্নাই বাংলাদেশের অনেক অধিকাংশ মানুষ তো চেন্নাই যায় চিকিৎসার জন্য। আপনারাও চেন্নাই যাবেন। সো এইমাত্র আমি অটোতে করে আচ্ছা আমি বুলফতে চলে যেতে লাগছিলাম। তো এইমাত্র আমি অটোতে করে বনগাঁ রেলওয়ে স্টেশনে আসলাম। তো এখান থেকে হচ্ছে ট্রেনের টিকিট কেটে শিয়ালদা যেতে হবে। তো বনগাঁ রেলওয়ে স্টেশনের এখনও কাজ চলতেছে, আর এখানে কি সুন্দর সাজানো ট্রেন দেখা যাচ্ছে। তো আমরা এখন এখান থেকে শিয়ালদার টিকিট নেব, তারপর হচ্ছে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে তারপর আবার কলকাতা যেতে হবে। তো এই হচ্ছে বনগাঁ জংশন। আমি যদি দেখাই, এই যে বনগাঁ জংশন, বনগাঁ জংশন এটা। আর টিকিট কাউন্টার সম্ভবত আরেকটু সামনে, এই দিকটাতে হচ্ছে টিকিট কাউন্টার। তো ওই সামনে থেকে এখন টিকিট নিতে হবে। তো এই হচ্ছে বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার ট্রেনের টিকিট। তো উপর দিয়ে এখন 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আর ওই পাশে হচ্ছে শিয়ালদার ট্রেন ছাড়বে হচ্ছে 10টা 28-এ। এখন বাজে হচ্ছে 10টা 10। স্টেশনটা মোটামুটি অনেক সুন্দর, আর আজকের ওয়েদারটা অনেকটা সুন্দর, সেই জন্য আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর দেখা যাইতেছে। আর এই হচ্ছে ট্রেন আমাদের দাঁড়ায় আছে, অনেক সুন্দর একটা ট্রেন। এই ট্রেনে একটা সুন্দর সিস্টেম আছে, যেটা হচ্ছে আলাদা করে লেডিস কম্পার্টমেন্ট অ্যান্ড পুরুষ কম্পার্টমেন্ট আছে। সো এখানে সব কিছু আলাদা আলাদা করা। আর এই যে ট্রেনটা দেখেন আমার পিছনে, ট্রেনটা অনেকটাই সুন্দর, বাট অনেক পুরানো ট্রেন। সো এই হচ্ছে ট্রেনের সম্পূর্ণ আউটলুক, অ্যান্ড এই জানলা দিয়ে এরকম একটা সম্পূর্ণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আজকে হচ্ছে প্রচুর লেভেলের গরম রোদ উঠছে, অ্যান্ড একটু আগে অবশ্য বৃষ্টি হয়েছিল, বাট বৃষ্টি এখন আবার চলে গেছে। এটা হচ্ছে কলকাতার অফিসিয়াল এরিয়া। তো সামনে হচ্ছে রবীন্দ্র সরণি 69। তো আমি এখন হেঁটে যাচ্ছি আমার হোস্টেলের দিকে, যাইতে 10 মিনিট লাগবে হাইটা যেতে। তো আমি এখন হাইটা যাইতেছি, বাট শহরটাকে দেখতে দেখতে যেতেছি। কলকাতার রোডে একটা সময় ট্রাম চলতো, এখন হয়তো চলে না, বাট এখনও এই লাইনগুলো এখনও রয়ে গেছে রোডের মাঝখানে। এই যে সম্পূর্ণ এরিয়াগুলো দেখা যাচ্ছে, আর চারপাশে হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে হচ্ছে ট্রাম্পের লাইনগুলো। আমি আমার হোস্টেল খুঁজতেছি। সো এখানেই কোথাও, আগে খুঁজি 2 দিন ট্রাভেল করতেছি একটানা গাড়িতে, জার্নি খুব বিরক্ত লাগতেছে। সো আমি এখন কলকাতার ওল্ড টাউনে, আর এটা হচ্ছে ফায়ার সার্ভিস এরিয়া থেকে একটু দূরে। আর এই স্ট্রিটটা হচ্ছে অনেকটা বিজি, এখানের আশেপাশে সব হচ্ছে একদম পোশাক, তারপর হচ্ছে জুতা, এই সকল কিছুর দোকান। আর এই হচ্ছে হলুদ ট্যাক্সি। কলকাতার সবচেয়ে ফেমাস হচ্ছে এই হলুদ ট্যাক্সি। আর আমার সামনে হচ্ছে সেই নাখোদা মসজিদ, যেটা এখানের সবথেকে ফেমাস মসজিদগুলোর মধ্যে একটা। সবথেকে সুন্দর আর্কিটেক্ট এবং কি সবথেকে সুন্দর ডিজাইনের।
সো আমি এখন এই ওল্ড টাউনটার মধ্যে দিয়ে এরকম একটা ছোট্ট গলি দিয়ে হাঁটতেছি, বাট এখানে প্রচুর পরিমাণে ভিড়। আর চারপাশে হচ্ছে প্রসাধনীর যে আসবাবপত্র, যেমন ধরেন ব্যাগ, তারপর হচ্ছে বিভিন্ন কাপড় চোপড়, সব কিছু, এই সব কিছুর দোকান এর আশেপাশে। আর এরকম ছোট্ট একটা চিপা গলি, এটার আর দুই পাশে হচ্ছে প্রচুর পরিমাণে দোকান, যেগুলোতে বিভিন্ন জিনিস বিক্রি করে থাকে। সব থেকে বেশি হচ্ছে ব্যাগ, জামা, জুতা, চারিদিকে যা দেখতেছি তাই। আর আমার এখন যাইতে হবে রেলওয়ে স্টেশন। তো আজকে টিকিট যদি না কিনতে পারি তাহলে আবার কালকে যেতে হবে। আর সরাসরি যদি কাশ্মীরের টিকিট না পাওয়া যায় জম্মু তাওয়াই পর্যন্ত, তো আমাকে আবার দিল্লি পর্যন্ত টিকিট কাটতে হবে, দেন দিল্লি থেকে আবার জম্মু তাওয়াই। সো এভাবে ভেঙে ভেঙে যেতে হবে। তো আমি চেষ্টা করব পরেন কোটায় যদি থাকে দেন কাশ্মীর পর্যন্ত একদম সরাসরি টিকিট নেওয়ার। আসলে একদিন বা 2 দিন আগে এসে টিকিট পাওয়া যায় না কাশ্মীরে, ম্যাক্সিমাম 15 থেকে 20 দিন আগে অনলাইনে টিকিট বুক দিয়ে রাখতে হয়। আমি হাঁটতে হাঁটতে একদম ওল্ড টাউনের মাঝখানে একদম এরকম একটা ক্যাথেড্রাল চার্চের সামনে এসে পৌঁছালাম। তো এখানে একটু পিসফুল, জায়গাটা সুন্দর। আমি হাঁটতে হাঁটতে অলমোস্ট বাসা থেকে প্রায় রেলওয়ে স্টেশনের কাছে চলে আসছি। আর যদি টিকিট পাই তাহলে একটু উপকার হবে, আর না হয় আবার ভেঙে ভেঙে দিল্লি থেকে তারপর জম্মু যাওয়া লাগবে। সো এটা একটু প্যারা হয়ে যাবে আমার জন্য। তো চেষ্টা করব পরেন কোটায় যদি সিট থাকে নেওয়ার জন্য। আর অলমোস্ট আমি রেলওয়ে স্টেশনের একদম পাশে চলে আসছি হাঁটতে হাঁটতে। ভাই, এই শহর যত দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি, কারণ হচ্ছে এত পুরানো শহর, এত অ্যান্টিক পিস, মনে হচ্ছে কয়েক হাজার বছর ধরে এইভাবেই দাঁড়ায় আছে এই শহরটা। এখানে রোড পার হওয়া অনেকটা কঠিন ব্যাপার, কারণ প্রচুর পরিমাণ গাড়ি। এই রোডটা সবসময় বিজি থাকে। সো আমি এখন রেলওয়ে স্টেশনে আসলাম। তো এখান থেকে ওনার সাথে কথা হলো, একজন পুলিশ কর্মকর্তা, ওনার সাথে কথা হলো যে সকাল 6টায় ডকুমেন্ট নিয়ে আসার জন্য যা যা লাগে। সো এখন সকাল 6টার দিকে আসতে হবে আগামীকাল। যদি টিকিট অ্যাভেলেবেল থাকে সো আমি পেয়ে যাব, আর যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আমি পাবো না। তো সকাল 6টায় আসতে হবে। আর হাঁটতে হাঁটতে আমি প্রায় 2 কিলোমিটার দূরে চলে আসছি। আর 1 কিলোমিটার দূরে হাইটা গেলে আমি হাওড়া ব্রিজ পাবো। সো আমি দেখি হাওড়া ব্রিজের দিকে যাই। হাওড়া ব্রিজে যাওয়ার ইচ্ছাটা ছিল অনেক। তো আগে রোডটা ক্রস করি। এখানে রোড ক্রস করা অনেকটা কঠিন, কারণ হচ্ছে যে ব্রিজে একটা সড়ক, আর এখানে প্রচুর পরিমাণ গাড়ি আর মানুষ থাকে। আমি বারবার এই ওল্ড টাউনের পুরোনো বিল্ডিং দেখে অবাক হচ্ছি, এত সুন্দর আর কি দেখি। 100 বছর পুরনো হবে এই সকল কিছু। মানুষ এখানে অনেক ফ্রেন্ডলি, বাট ভিডিও করার সময় সবাই জিজ্ঞেস করে যে কোথা থেকে, বাংলাদেশ থেকে নাকি। ওরা বলতেছে যে বাসে উঠে যাওয়ার জন্য। না, আমি এখন হচ্ছে হাওড়া ব্রিজের দিকে যাবো হেঁটে। আর এই অটোগুলো এত পরিমাণে হর্ন ইউজ করে এখানে।
এত বিজি একটা এরিয়া, বাট আমি লিটারালি এনার্জি হারাই ফেলতেছি বারবার ভিডিও বানানোর জন্য। মানুষজন তাকায় আছে, সবাই লোক দিতেছে। এত বিজি এরিয়াতে আমি আর কখনো ভিডিও করি নাই, বাট এখানে লিটারালি এত পরিমাণ ক্রাউডেড সিটি, মানে লাইফে এক্সপিরিয়েন্স, অনেক কিছু এক্সপিরিয়েন্সের দরকার। বাট এখানে একটা জিনিস দেখলাম, কলকাতার মানুষ হয়তো ফুল বেশি পছন্দ করে, সবাই জায়গায় জায়গায় ফুলের দোকান নিচে, আর ফুল বেশি হচ্ছে প্রচুর পরিমাণে। আর আমি এখন চলে আসছি সেই আইকনিক হাওড়া ব্রিজে। তো এই হচ্ছে আমার সামনে হাওড়া ব্রিজটা। नजरिया लगे नहीं कहीं কি সুন্দর আর্কিটেক্ট এই হাওড়া ব্রিজ। আর আমি এখানটাতে না আসলে বুঝতাম না, এটাতে কোনো রকম পিলার ব্যবহার করা হয় নাই। এত সুন্দর আর্কিটেক্ট এবং কি এত হাইটেক, এখনও 100 বছর পুরনো এই হাওড়া ব্রিজ, যেটা কলকাতার মধ্যবর্তী স্থানে অবস্থিত। তো অনেকটা সুন্দর লাগতেছে। তো এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আর আমি বাসা থেকে প্রায় 3 কিলোমিটারের মতো হেঁটে অনেক দূরে চলে আসছি। তো এখন আবার 3 কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে। এক্সপিরিয়েন্স করতেছি, আপনি একটা শহরে যত ঘুরবেন, যত হাঁটবেন, তত এক্সপিরিয়েন্স হবে। আর বিশেষ করে এমন সুন্দর সুন্দর ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে। আজকে একদিনের কলকাতার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে জানাচ্ছি যে এখানে মানুষ অনেক ফ্রেন্ডলি। সো একটা বয়স্ক মুরব্বীর সাথে দেখা হইলো, উনি ওনার নাম্বার সব কিছু দিয়ে দিল। যখন শুনছে আমি বাংলাদেশি, দেন উনি আমার নাম্বার নিল, বলছে যে যেই কোনো প্রয়োজনে উনি হেল্প করবে আমাকে। অ্যান্ড আমার নাম্বার রেখে দিল, আমার সাথে কন্ট্যাক্ট করলো, আর আমরা একসাথে দাঁড়ায় চা খাইলাম, আড্ডা দিলাম। তো উনি আমাকে লিটারালি বিল দিতে দেয় নাই, উনি বিলটা দিয়ে দিছে।